নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আলো আঁধারি। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প আলো আঁধারি। একটি দরিদ্র পরিবার। জাতির আভিজাত্য দারিদ্র্যকে আরও কঠোর করিয়া তুলিয়াছে। জাতিতে ব্রাহ্মণ, সমাজের মধ্যে ঘোরাফেরা করিতে হয়, একান্ত দরিদ্রের মতো থাকাও চলে না। দুটি শিশু তাহাদেরও নগ্ন শিক্ষা দীক্ষাহীন করিয়া রাখা চলে না। অভ্যাসের বশে নিম্ন শ্রেণীর দরিদ্রদের চেয়ে অভাববোধের তীক্ষ্ণতা তাহাদের স্বাভাবিক। অতৃপ্তি পরিবারের প্রাণী কয়টির বুকে বুকে ধিকি ধিকি করিয়া অবিরতই জ্বলে। অশান্তির আগুন ক্ষণে ক্ষণে জ্বলে। আর যে সময়টুকু জ্বলে না, সে সময়টুকুতে থাকে উত্তাপ, থাকে দগ্ধ বুকের জ্বালা। এর জন্য দায়ী কে? অদৃষ্ট? অদৃষ্ট সে অদৃষ্ট। তাহার কথা ছাড়িয়া দিয়া লোকে প্রত্যক্ষ হেতু যাহাকে পায় তাহাকেই ধরে। তাহারা ধরে সুখময়কে। সুখময় সংসারটির কর্তা। সুখময়ের গোয়ার তুমি, এই দুর্দশার হেতু। সুখময় গোয়ার। আসল কথাটা হইতেছে বোধ করি এই, মানুষ জন্ম বিদ্রোহী। শৈশবেই শাসন নিষেধ অমান্য করায় একটা প্রধান আনন্দ। জীবনের প্রারম্ভে সংসারে প্রতিষ্ঠা লাভের প্রচেষ্টা তাহার এই ধর্মের আত্মপ্রকাশ। এ প্রতিষ্ঠা কি? এ প্রতিষ্ঠা হইতেছে প্রতিষ্ঠিত বর্তমানকে ডুবাইয়া দিয়া নূতন আপনাকে প্রতিষ্ঠা করা, প্রচার করা। এই তো বিদ্রোহ। কিন্তু প্রতিষ্ঠানিত সংসারে শক্তির মাপকাঠি নয়। কাল ও ক্ষেত্রের রুক্ষতায়, অনির্বরতায় প্রাণময় বীজেরও আত্মপ্রকাশের সকল চেষ্টা নিষ্ফল হইয়া যায়। কেউ এদিকে দেখে না। কিন্তু মজাই এই যে এ সংসারে যে প্রতিষ্ঠাবান তাহারই শক্তি সার্থক। সেই মানুষের মতো মানুষ। আর ব্যর্থ যে, সে অক্ষম, অমানুষ, অপদার্থ। আবার সেই অক্ষম যদি মাথাটা খাড়া করিয়া চলিতে চায়, তবে সে গোঁয়ার। ওই জাতীয় গোঁয়ারের মতো তাঁর বিপরীত বুদ্ধি, বিকৃত দৃষ্টি। সে দৃষ্টিতে দুনিয়ার মানদণ্ডে ধনের চেয়ে মানুষের দিকটা ভারী। দরিদ্রের ছেলে সুখময় বহু কষ্টে বিয়ে পাশ করিল নিজের চেষ্টায়, আর পাশ করিল বেশ কৃতিত্বের সহিত। এই জন্যই ধনী ব্যবসায়ী হরিশবাবুর কন্যা সারদাকে তাহার হাতে সমর্পণ করিয়াছিলেন। তাহার আশা ছিল ছেলেটি আপন কৃতিত্বেই একটা বড় গোছের সরকারি চাকুরি অর্জন করিবে। হরিশবাবুর সরকারি চাকুরিদের ওপর শ্রদ্ধা অসীম। তিনি আজ নাই, কিন্তু পুত্র পরেশ সে শ্রদ্ধা বজায় রাখিয়াছে। সুখময় কিন্তু সকলের কল্পনা ব্যর্থ করিয়া দিল। চাকুরির উদ্যোগ পর্বেই সে এমন একটা কাণ্ড করিয়া বসিল যে শুভাকাঙ্ক্ষী সকলেই মাথায় হাত দিয়া বসিয়া গেলেন। 1921 সালে সে এমএ পড়া ছাড়িয়া কয়েক মাসের জন্য জেলে ঢুকিয়া বসিল। শুধু তাহার বিধবা মা কহিল, ছেলে আমার বড় হয়েছে, সে যা ভালো বুঝেছে করেছে, তাকে আমি মন্দ বলতে তো পারবো না। আর সুখময় তো মন্দ কাজ কখনো করে না। শ্বশুরবাড়ির সকলের কিন্তু শ্রদ্ধা চলিয়া গেল, দেশের দশেরও গেল। উপরন্তু দেশের দশের সঙ্গে বনিল না তার ওই গোঁয়ার তুমির জন্য। চাকুরি যদি বা পরে একটা মিলিল, তাও মনিবের সঙ্গে বনিল না। ধনীকে বড় স্বীকার না করায়
আর মাথা তুলিয়া চলার অপরাধে। এমনকি ওই অপরাধে ধনী শ্যালক পরেশের সঙ্গেও শেষ পর্যন্ত মুখ দেখা দেখি বন্ধ হইয়া গেল। নইলে শ্যালক পরেশ কারবারে 50 জন লোক খাটিয়ে খায়। মাসে 4 টাকা হইতে 100-150 টাকা বেতনের কর্মচারীও ছিল, কিন্তু তবু সুখময়ের দারিদ্র্য ঘুচিল না। পরেশও আহ্বান করিল না, সুযোগ্যতা সত্ত্বেও সুখময় কখনো কিছু বলিল না। শুধু বলিল না নয়, সামাজিক সৌজন্যের ও আচার ব্যবহারের যতটুকু একান্ত প্রয়োজন তাহার এক চুলও ওদিকে আগাইয়া গেল না। সুখময়ের স্ত্রী সারদা পরেশের ছোট বোন। দুটি ভাই বোনে গভীর ভালোবাসা ছিল, আজও আছে। ঐশ্বর্যের প্রাচুর্যের মাঝে বসিয়া পরেশ মাঝে মাঝে ছোট বোনটির কথা ভাবে আর দীর্ঘশ্বাস ফেলে। দারিদ্র্যের যন্ত্রণার মধ্যে সারদার 5 জনের কাছে দাদার গল্প ফুরায় না। কত নিরালা সন্ধ্যার অন্ধকারে চোখের জল ঝরে, দাদার মুখ মনে পড়ে। এমনই কোন এক স্মৃতি স্মরণের মুহূর্তে বিচলিত হইয়া পরেশ অগ্রহায়ণ মাসে প্রচুর দ্রব্য সম্ভার দিয়া এক তত্ত্ব পাঠাইল। ছেলেদের জামা, গায়ের কাপড়, সারদার জন্য শাল কাপড়, সুখময়ের জন্য শাল, এছাড়া ঝাল মশলা, ঘি, তেল, একটি গৃহস্থের 6 মাস চলিবার মতো সামগ্রী। 10-10টা লোক ভারে বহিয়া আনিয়া হিমশিম খাইয়া গেল। সুখময়ের মুখ গম্ভীর হইয়া উঠিল। সে সারদার কাপড় চোপড়গুলি তুলিয়া লইয়া বাকি সমস্ত জিনিসগুলি ফিরিয়া দিল। পরেশের বাড়ির পুরাতন চাকর গৌর করজোড়ে কহিল, জামাইবাবু। সুখময় তাহার বক্তব্য বুঝিয়াছিল। সে হাসিয়া কহিল, গৌর, তোমাদের বাড়ির জামাইয়ের কি দান গ্রহণ করা উচিত? হ্যাঁ? গৌর জিভ কাটিয়া কহিল, রাধে রাধে জামাইবাবু। আমাদের জামাইবাবুকে দান করবার মতো দাতা কে? হ্যাঁ, আর দান করবার মতো সামগ্রী বা দুনিয়ায় কই? এ তো দান নয় জামাইবাবু। সুখময় আলোচনার ধারাটা পাল্টাইয়া দিয়া কহিল, রমেন্দ্র কেমন আছে গৌর? রমেন্দ্র সুখময়ের ছোট ভাইরা ভাই, বড়লোকের ছেলে, হাইকোর্টের উকিল। গৌর কহিল, আগে ভালোই আছে। ও, আর শুভদা? শুভদা সারদার ছোট বোন। আগে তিনিও বেশ ভালো আছেন। তা শুভদার তত্ত্বে কি দিলেন এবার? গৌর হাসিয়া কহিল, তাঁর তত্ত্ব তো এখন নয় জামাইবাবু, সেই দোলের সময়। সুখময় হাসিয়া কহিল, তবে গৌর বলছিলে এ যে দান না। কি গো? সে হলো বাড়ির ছোট মেয়ে, তার তত্ত্ব হলো না, আর আমার বাড়ি অসময়ে তত্ত্ব এলো। তার মানে আমার অভাব পূরণ করা নয় কি গৌর? গৌরের আর উত্তর জোগাইল না। অগত্যা তাহাকে দ্রব্য সম্ভার লইয়া ফিরিতে হইল, কিন্তু 10-10টি লোককে খাইয়া আসিতেও হইল, আবার 12টি টাকা বিদায়ও লইতে হইল। 10 জনের 10 টাকা আর নিজের 2 টাকা। না বলিতে তাহার সাহসও হইল না, ইচ্ছাও হইল না। তবে যাইবার সময় সে বলিয়া গেল, জামাইবাবু, আমার সারদা দিদির মা দুর্গার মতো ভাগ্য। রাজরানী হলেও এর চাইতে তার মান বাড়ত না। সারদা একটিও কথা কহিল না। সে নীরবে ওই 10টি লোককে খাওয়াইল
নীরবেই অঙ্গের শেষ আবরণ, হাতের রুলি জোড়াটি খুলিয়া দিল। ওই বিদায়ের টাকা কয়টির জন্যই নীরবেই সে গৌরের প্রশংসাবাণী শুনিল। নীরবেই তাহার কাপড় চোপড়গুলিও ভারে তুলিয়া দিল। একটি বারের জন্য চোখ তাহার ছলছল করিল না, একটি দীর্ঘ শ্বাসও পড়িল না। গৌরের দল চলিয়া গেলে হাত পা ধুইয়া সুখময়ের জন্য খাবার জায়গা করিয়া সুখময়কে ডাকিল, কই এসো, খাবে এসো। কণ্ঠস্বরে উত্তাপ নাই, বাষ্প নাই, আনন্দও নাই, দরদও নাই, নির্লিপ্ত কণ্ঠস্বর। সুখময় শুইয়া পড়িয়াছিল। সে হাসিয়া কহিল, ছেলেরা খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। এখনো আছে? আছে। তা ছেলেদের ওবেলা হবে? হবে। আর তোমার? বললাম তো হবে। সুখময় উঠিয়া আসনে বসিয়া হাসি মুখে কহিল, জানো সারদা, এই জন্যেই না শিব বেছে বেছে অন্নপূর্ণার দুয়ারে হাত পেতেছিলেন। সুখময় একটু তোষামত করিল। প্রিয়জনের এই শীতল অভিমান বড় কঠিন বস্তু। সরস অভিমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা চলে, কিন্তু এর কাছে নত না হইয়া উপায় নাই। স্বামীর এই তোষামদে কিন্তু সারদার অভিমান উচ্ছ্বসিত হইয়া উঠিল। সে ঘুরিয়া দাঁড়াইয়া উচ্ছ্বাস ভরেই কহিল, আমার দাদার অপমানটা না করলেই হতো না? সুখময়ের দুর্বলতাই হোক আর দোষই হোক, সেটা ঠিক এইখানে ধনীকন্যা সারদা আর্থিক আর তাহার বাপের বাড়ি সম্বন্ধীয় কোনো কিছুতে প্রতিবাদ বা অসন্তোষ প্রকাশ করিলেই সুখময় আপনাকে হারাইয়া ফেলিত। তাহার মনে হইত ধনীকন্যা সারদা তাহার ঘরে সুখী নয়। এ অসন্তোষ যেন তাহারই ইঙ্গিত। সারদার প্রতিটি ইঙ্গিতে ভঙ্গিতে আচারে ব্যবহারে এ অসন্তোষ পরিস্ফুট বলে মনে হয়। সুখময় আজও উষ্ণ হইয়া উঠিল। মুহূর্ত পূর্বের মধুর আত্মসমর্পণের ভাবটি কোথায় উবিয়া গেল। সে কহিল, সে আমায় অপমান করে না পাঠালে তো আমি অপমান করতে যেতাম না। আর অপমান তুমি কাকে বলছো? অপমান সে আমাকে করে পাঠিয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছি মাত্র। দেখো, সংসারে তো আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন তুমি কাকে বলো? স্বজনই বা কাকে বলো? আত্মার সঙ্গে মিল না হলে আত্মীয় হয় না। ধনীর স্বজন দরিদ্র নয়, আর দরিদ্রের স্বজনও ধনী নয়। সম্বন্ধ বন্ধনী হলেই আত্মীয় হয় না, স্বজনও হয় না, হয় কুটুম্ব। কুটুম্ব বলো। তা ভালো কথা, না হয় তাই হলো, কুটুম্বই হলো। কিন্তু কুটুম্বও তো সংসারের তত্ত্ববার্তা নিয়ে থাকে, বলো। দুনিয়ার কেউ তাকে দান বলে অপমান করে না, কিন্তু আমি করি সারদা, আমি করি। দুনিয়ার মানুষে আর আমাতে তফাৎ আছে, সে ভালোই হোক আর মন্দই হোক। মন্দ কি হয় না হতে পারে। মন্দ হলাম আমি, আমার ভাই, আর তুমি মহাপুরুষ। বলিয়া সারদা রান্নাঘরে প্রবেশ করিল। একটুখানি নীরব থাকিয়া সুখময় কহিল, বোধহয় সে উদ্যত ক্রোধ সংবরণ করিয়া লইয়া কহিল, তোমার আর দোষ কি বলো সারদা? আমার বাপ মাই জীবনের সঙ্গে একটা ব্যঙ্গ করে গেছেন সুখময় নাম দিয়ে। আর ওই যে তুমি মহাপুরুষ বলে আমার সঙ্গে ব্যঙ্গ করলে, তার আর দোষ কি?
তবে এইটুকু তোমাকে বলি সারদা, যে আমি মহাপুরুষ নই, আমি কিন্তু পুরুষ মানুষ। সারদা ভাতের থালাটা সামনে নামাইয়া দিয়া কহিল, সে কি একবার, সে 100 বার, 1000 বার। তুমি যে পুরুষ তার পরিচয়ের আগেই পাওয়া যায়, আর তুমি যে মানুষ তার পরিচয় তোমার ব্যবহারে। হ্যাঁ। শোকময় হেঁট হইয়া চূর দেওয়া ভাতের মাথাটি সবেমাত্র ভাঙিয়াছিল। সে হাত গুটাইয়া লইয়া খাড়া হইয়া কহিল, কি বললে তুমি? সারদার মাথায় বোধ করি রক্ত চড়িয়া গিয়াছিল। সে কহিল, যা বলেছি সে তো শুনেছ তুমি। ফিরিয়ে বলতে গেলে ঠিক সেই কথাগুলি তো শুনিয়ে বলা যায় না। সুখময় স্থির দৃষ্টিতে পত্নীর পানে চাহিয়া কহিল, হ্যাঁ শুনেছি আমি, কিন্তু আমার ব্যবহারটা কি খারাপ দেখলে তুমি শুনি? খারাপ আর কি দেখব? তবে নিজে বুক বাজিয়ে মানুষ বলে অহংকার করছো, তাই বলছি। এই কি মানুষের বেঁচে থাকা? হ্যাঁ, কোন মানুষের ছেলে মেয়ে শীতে কষ্ট পায়, গায়ে একখানা কাপড় পর্যন্ত জোটে না, দেহের পুষ্টি আহার তাও জোটে না। মানুষের ছেলের নইলে এমন হয়? কি হলো? না না, আরে উঠো না, উঠো না, আমার মাথা খাও। সুখময় তখন আসন ছাড়িয়া উঠিয়া পড়িয়াছিল। সে কহিল, না, আর আমার রুচি হবে না সারদা। তুমি যে কথাটা বলতে চাচ্ছিলে সে আমি বুঝেছি। কথাটা হচ্ছে কুকুর বেড়াল। বেড়ালের বাচ্চাই এই রকম কষ্ট ভোগ করে। কিন্তু একটা কথা তোমাকে বলি সারদা, তুমি যা বললে সে ধারণা তোমার ভুল। হ্যাঁ, তুমি বড় লোকের ঘরের মেয়ে। মানুষের সংজ্ঞা সম্বন্ধে যে ধারণাটা তুমি পোষণ করো সেটা ভুল। মানুষই সংসারে কষ্ট পায়, তাদেরই ছেলে মেয়ে এইভাবে শীতে কাঁপে, অপূর্ণ স্বাদ তাঁদেরই বুকে জ্বালা ধরায়, কিন্তু তবুও তারা মাথা নিচু করে না, আপনাকে বিক্রি করে না। আর দুধে ভাতে পশমের গরমে কারা থাকে জানো? তারাও মানুষ, কিন্তু ওদের চেয়ে ঢের ছোট মানুষ। হ্যাঁ, যারা অভাবের দায়ে নিজেদের বিক্রি করে তাদের সঙ্গেই এক শ্রেণী, কোনো তফাৎ নেই। সোনার ঝিনুক মুখে করে আসে, বাপের পয়সায় বড় লোক যারা, এরা তারাই। নয়তো প্রবঞ্চক, লুণ্ঠক, মিথ্যা কথায় মিথ্যা ব্যবহারে অর্জন করা ধন যাদের, এরা তারাই। ধনের প্রতি কপর্দকটিতে আছে বঞ্চনা, অক্ষম দিনের অভিশাপ, অধিকাংশ তাই। অন্তত তুমি যাদের অহংকার করো তারা ওই দুটোই। বাপেরও ধন ছিল, প্রবঞ্চনারও অন্ত নেই। সেটা যেন ধর্মকার্য, বীরত্ব, পুরুষকারের মন্ত্র। সারদা ইহাতেও নিরস্ত হইল না। তাহার বুকের পুঞ্জিত অসন্তোষ আজ অগ্নি সংযোগে বিস্ফোরকের মতো ফাটিয়া পড়িতে শুরু করিয়াছে। সে কহিল, তুমি আমার বাপ ভাইকে চোর বললে, কিন্তু তার সাফাই আমি গাইব না, আর গাওয়াও আমার উচিত নয়। তুমি যা বললে আমি তারই জবাব দেব। দেখো, দুঃখ স্বীকার করে বেঁচে থাকা, বুকের জ্বালা বুকে চেপে রেখে কথাগুলো বিনিয়ে বলতেও ভালো, শুনতেও ভালো। কিন্তু জিজ্ঞাসা করি, এ সংসারে বঞ্চিত হয় কারা? কারা বঞ্চিত হয়? যারা দুর্বল, যারা অপদার্থ, যারা অক্ষম, তারাই। তুমি যে কথাগুলো বললে সে অক্ষম মনেরই সৃষ্টি করা, আত্মপ্রবোধের জন্য বিন্যাস করা কথা।
হ্যাঁ, নইলে বঞ্চনা করাও যেমন পাপ, বঞ্চিত হওয়াও তেমনি অপরাধ। দুর্নিবার ক্রোধে সুখময় যেন আপনাকে হারাইয়া ফেলিতেছিল। যতটুকু জ্ঞান তখনও ছিল তাই আশ্রয় করিয়া সে ত্বরিতপদে বাড়ি হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যা হইয়া গেল, তবু সুখময় ফিরিল না। সারদার বুকের উত্তাপ ততক্ষণে শীতল হইয়া আসিয়াছে। শান্ত সংযত মুহূর্তে সমস্ত স্মরণ করিয়া সারদার বুকের ভিতরটা যেন কেমন করিয়া উঠিল। ওই আত্মাভিমানী মানুষটি তো তাহার অজানা নয়। সে তো ভালো করেই জানে মনুষ্যত্বের অভিমানী ওই মানুষটির সবচেয়ে বড়, আর আজ সে কুক্ষণে কুগ্রহবশে যাহা তাহাকে বলিয়াছে তাহাতে সে তাহার মনুষ্যত্বের অভিমানকে উন্মাদিনীর মতোই দুই পায়ে দলিয়া দিয়াছে। ক্রমশ রাত্রি অগ্রসর হইতেছে, তবু সুখময় আসিল না। সে কি তবে দেশত্যাগী হইল? আত্মহত্যা? তাও তো উত্তেজনার মুখে বিচিত্র নয়। বুক চাপড়াইয়া চিৎকার করিয়া তাহার কাঁদিতে ইচ্ছা করিল, তাও সে পারিল না। মা ঠাকরুন আছেন কি? কে? সারদা চমকিয়া উঠিল। আমি গো মা, নটন খালাসি। বাবু স্টেশনে এই পত্রখানি দিলেন, আর এই কটা টাকা। ব্যাকুল আগ্রহে সারদা কহিল, বাবু কোথায়? তিনি তো ডাউন লাইনের ট্রেনে কোথায় গেলেন। বলিয়া নটন খালাসি পত্রখানি ও টাকা কয়টি দাওয়ার উপর নামাইয়া দিলেন। কয়টা টাকা বড় নয়, অনেকগুলি। কিন্তু সারদা টাকার পানে না চাহিয়া পত্রখানি লইয়া কেরোসিনের ডিবের আলোতে পড়িতে বসিল। নটন কহিল, এই টাকা কটা গুনেলেন মা? 15 টাকা আছে। আচ্ছা থাক, তুমি যাও। নটন চলিয়া গেল। সারদা চিঠিখানি পড়িল। সারদা, মনের ক্ষোভে বাড়ি হইতে বাহির হইয়াছিলাম। কি করিতাম তা আমি ঠিক জানি না। হয়তো সব কিছু পারিতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ কমিতে ভাবিয়া দেখিলাম তোমার কথাই ঠিক। আমি যাহা বলিয়াছিলাম তুমি সত্যই বলিয়াছ। সেগুলো অক্ষম অপদার্থের আত্মসান্ত্বনার জন্য সৃষ্টি করা বচন বিন্যাসী বটে। সত্য কথাই তো। সংসারে যাহার কিছুই নাই, তাহার ত্যাগের মূল্য কি? নিঃস্বতা আর ত্যাগ দুইটা বিপরীত সম্পূর্ণ বস্তু। দুঃখের গর্ব, ত্যাগের অহংকারের মূল্য কি তাহার? সঙ্গে সঙ্গে সেই শেয়ালের গল্পটা মনে পড়িল। আঙুর পাড়িতে অক্ষম হইয়া সে বলিয়াছিল আঙুর টক। তাই আজ হইতেই আমার জীবনের ভুল সংশোধন করিতে প্রবৃত্ত হইলাম। 15 টাকা পাঠাইলাম। ভুল বুঝিবার সঙ্গে সঙ্গেই অর্থ আমার হাতের মুঠায় আপনি আসিয়া গেল। আজই এখানে রেজিস্ট্রি অফিসে একটা বড় দলিলের একজন শনাক্তদারের প্রয়োজন ছিল। সেই শনাক্ত দিয়া 20টা টাকা পাইলাম। দুইটা মিথ্যা কথার দাম 20টা টাকা। বলিতে হইল আমি ইহাকে চিনি। বোধহয় দলিলটায় গলদ আছে, হয়তো বা জাল, কিন্তু আমার তাহাতে কি আসে যায়। আমি 5টা টাকা লইয়া কাজের চেষ্টায় চলিলাম। বাকি 15 টাকা পাঠাইলাম। ভয় নাই। দেশ ত্যাগী হইব না, আত্মহত্যা করিব না।
সময়ে সব সংবাদই দিলাম। আর হ্যাঁ, পরিশেষে আরও একটা কথা আজ জানাই। আজ পরেশকে ক্ষমা প্রার্থনা করিয়া পত্র দিলাম। সে যাহা পাঠাইয়াছিল তাহা পুনরায় পাঠাইতেও লিখিলাম। আমি মূর্খ, যদি কেহ দেয় লইব না কেন। ইতি সুখময়। সারা অন্তরটা সারদার জ্বলিয়া উঠিল। কে জানে কেন সুখময় আজ তাহাকে যে অপমানটা করিল, এর চেয়ে বড় অপমান বুঝি আর হয় না। সে টাকা কয়টা মুঠায় পুরিয়া একটা ঝাঁকি দিয়া উঠিল, দাঁড়াইয়া কহিল আপন মনেই, তাও ভালো, সুমতি যে হয়েছে সেও আমার ভাগ্যে। কাল দেবতার আমি পুজো দেব, টাকাটা তোলা রইল। কিন্তু অশ্রু তখন চোখের কুল ছাপাইয়া ফেলিয়াছে। দু ফোঁটা অশ্রুও মাটিতে পড়িয়া শুষিয়া গেল, কিন্তু দুটি সিক্ত বিন্দুতে তাহার চিহ্ন জাগিয়া রহিল। রাত্রি গভীর হইয়া আসিতেছে। রাজপথের আলোক এখনো সমান উজ্জ্বল, কিন্তু লোক ক্রমশই বিরল হইয়া আসিতেছে। আর সুখময় লক্ষ্যহীন গতিতে চলিয়াছে। চাকুরি মেলে নাই। 3 দিনের পর ধর্মশালায় আর থাকিতে দেয় না। পকেটে মাত্র আর একটা টাকা আর কআনা অবশিষ্ট। তাই লইয়া আজ সন্ধ্যায় সে পথে বাহির হইয়াছে। অপর একটা ধর্মশালা খুঁজিয়া বাহির করিতেই হইবে। ক্লান্ত দেহ আর চলিতেছে না। একজনের দাওয়ায় উঠিয়া একবার সে রাত্রি যাপনের চেষ্টা করিয়াছিল, কিন্তু গৃহস্বামী চোর বলিয়া গালি দিয়া তাড়াইয়া দিয়াছে। সুখময়ের বড় রাগ হইয়াছিল। তাহার মুখেও আসিয়াছিল, আমি চোর আর তুমি সাধু। চুরি না করিলে এই পাকা বাড়ি, বিজলি বাতি, পাখা তোমার হইল কি রূপে? কিন্তু চাপিয়া যাইতে হইয়াছে। খানিকটা আসিয়াই তাহার হাসি আসিল। তাহার মনে হইল চুরি, তাই বা পারিলাম কই। সারাটা দিনে খাইয়াছে তো মোটে 10 পয়সার। উপার্জন করিতে যে পারে না, সেই খরচের ভয়ে সারা হয়। সব কালপুরুষের দল। চুরি, সেও তো একটা উপার্জন। সে করিতেও তো একটা সাহসের প্রয়োজন। কিন্তু সাহস, হ্যাঁ, সাহস আছে বই কি। নৈতিক না হোক, অবনৈতিক তো বটেই। তাহা হইলে তো এমন অবনৈতিকভাবে রাস্তার খবরদারি করিয়া ফিরিতে হয় না। তাই আবার সে হাসিল। সে আপন মনের কথার অনুপ্রাসের ছটায়। মনে হইল সাহিত্যিক হইলে মন্দ হইত না। এদেশের ব্যবস্থাটা অবস্থার সহিত মিলিত ভালো। তাহার মুখের হাসি কিন্তু মুখেই মিলাইয়া গেল। সহসা কাহার করস্পর্শে সে চমকিয়া উঠিল। মুখ ফিরাইয়া দেখে একটা পাহারাওয়ালা। পাহারাওয়ালা তাহাকে জিজ্ঞাসা করিল, কাহা যায়গা? ইধার। আরে ইধার কাহা? ঠিকানা কেয়া? একটা বাজে ঠিকানা বলিলেই তো সব চুকিয়া যায়। কিন্তু মিথ্যা বলিতে কি জানি কেন সুখময়ের প্রবৃত্তি হইল না। সিপাহীটার চোখে দীপ্ত চক্ষু রাখিয়া সে কহিল, ঠিকানা কিছু নেই আমার, মাথা গুঁজবার জায়গায় খুঁজছি। সুখময়ের এই উদ্ধত ভাব শক্তিমত্ত সিপাহীটার কানে বেশ মধুর ঠেকিল না। সে চড়াত করিয়া সুখময়ের গালে এক চড় বসাইয়া দিয়া ব্যঙ্গস্বরে কহিল, ঠিকানা নেই হ্যাঁ হামারা, সালা চোট্টা, আও। সুখময়ের মাথায় যেন আগুন জ্বলিয়া গেল।
সে ওই চটটার উত্তর দিতে হাত উঠাইতে গেল, কিন্তু পর মুহূর্তেই সেই ইচ্ছা সংবরণ করিল। ক্ষণপরে সে হাসিয়া কহিল, তা চলো, রাতের মতো গড়াবার জায়গা মিলবে তো? জায়গা মিলিল পুলিশ হাজতে। বেশ লম্বা ঘর। 10-15 জন আসামি তখন আসিয়া গিয়াছে। কেহ শুইয়া দিব্য আরামে নাক ডাকাইতেছে, একজন কোণে বসিয়া বিড়ি ফুঁকিতেছে, ওদিকের কোণে একজন বিড়বিড় করিয়া বকিতেছে। হয় সে পাগল, নয় মাতাল। যে লোকটি বিড়ি টানিতেছিল সে সুকুময়কে দেখিয়া কহিল, ওয়েলকাম মাই ফ্রেন্ড। পিক পকেট নাকি? হ্যাঁ? বিড়ির ধোঁয়ায়, মদের গন্ধে, অপরিচ্ছন্ন জনের গায়ের গন্ধে সুকুময়ের খালি পেট মোচড় দিয়া উঠিতেছিল। তার উপর এই হীন সংস্রব আর কদর্য প্রশ্নে আত্মা যেন তাহার বিদ্রোহী হইয়া উঠিতেছিল। সে গম্ভীরভাবে কহিল, না না। তবে কি গুন্ডাইজম নাকি? সুখময়ের কথা কহিতেও ঘৃণা বোধ হইতেছিল। সে পূর্ণ জবাব দিয়া প্রশ্নোত্তরের হাত হইতে এড়াইতে চাহিল। কহিল, রাস্তায় ঘুরে বেড়ানো আমার অপরাধ, আশ্রয় ছিল না। লোকটা বারকতক বিড়িতে টান মারিল, কিন্তু বিড়িটা একেবারেই নিভিয়া গিয়াছিল, আগুন আর জাঁকিয়া উঠিল না। সে হাত পাতিয়া সুখময়কে কহিল, ম্যাচেসটা দেখি। নাই। বিড়িটা সজোরে মেঝের উপর আছাড় মারিয়া ফেলিয়া দিয়া সে কহিল, তা সেপাই বেটা যখন পিছু নিলে দেখলে, তখন তো একটা খোলার ঘরে ঢুকে পড়লেই হতো। হ্যাঁ, কোনো রাস্তায় তো মেয়ে মানুষের খোলার ঘরের অভাব নেই। সুখময়ের অবরুদ্ধ ক্রোধের আর পরিসীমা রহিল না। সে বহু কষ্টে আত্মসংবরণ করিয়া কহিল, আরে মশাই, আমি ভদ্রলোক। শুনিয়া লোকটা হা হা করিয়া উঠিল। সুখময় যেন মস্ত একটা রসিকতার কথা বলিয়াছে। যে লোকটা বিড়বিড় করিয়া বলিতেছিল, ওই দিক হইতে সে সহসা সজাগ হইয়া জড়িত কণ্ঠে কহিল, কে বাবা, জন্মেজয় ধর্মপুত্রের নাতির বেটা, মেয়ে মানুষের নামে ঘেন্না করো? ভারী তো। ও শ্মশান, ও মাঝে এ আমি রে অবলা বালা, সেই অবলা বালাকে অবহেলা। ক্যা হে তুমি? সুখময় বিনা বাক্য ব্যয়ে সেইখানে আপাদমস্তক আবৃত করিয়া শুইয়া পড়িল। তাহার আত্মহত্যা করিতে ইচ্ছা করিল। ঠিক পাশেই একটা লোক তাহারই মতো আপাদমস্তক আবৃত করিয়া শুইয়া আছে। তাহার ছেঁড়া ময়লা চিট কাপড়খানা কি দুর্গন্ধ! সুখময়ের বমি আসিতেছিল। মুখ ফিরাইয়া শুইতে ইচ্ছা করিল, কিন্তু তাহার পূর্বেই সে লোকটি কহিল, চেপে যান বাবু, ওদের সঙ্গে কথা কইলেই অপমান, আর ঝগড়া করেও পেরে উঠবেন না। পাশ ফিরে শুয়ে পড়ুন। অতি মৃদু স্বর, তাহাতে একটি সরল মমতার রেশ বাজে, যে মমতা মানুষের কাছে মানুষের প্রাপ্য। আর আছে একটি সহজ সরল অনাড়ম্বরশীলতা। সুখময় বিস্মিত হইয়া গেল। এই এমন ঘৃণা কদর্যতার মধ্যে অকৃত্রিমশীলতার বাস দেখিয়া তাহার মুখ ফিরাইয়া শুইতে কেমন সংকোচ বোধ হইল। কিন্তু লোকটি নিজেই কহিল, আপনি পাশ ফিরে শুয়ে পড়ুন, আমার কাপড়ে বড় দুর্গন্ধ, আমার নিজেরই বড় কষ্ট হচ্ছে, আপনার তো হওয়ারই কথা। এখনো রাত অনেক বাকি।
ওদিকে ফিরে একটু ঘুমোবার চেষ্টা করুন। সুখময় কহিল, আপনাকে কেন ধরেছে? লোকটি যেন হাসিয়া কহিল, আমি আপনি নই বাবু, আমি ছোট জাত, মুচি। জুতো সেলাইয়ের পয়সা নিয়ে এক বাবুর সঙ্গে ঝগড়া হয়েছিল। রাগের মাথায় পয়সার জন্যে তার ছাতাটা আটকেছিলাম, তাই বাবু পুলিশে দিলেন। সুখময় মুগ্ধ হইয়া গেল। তাহার বড় ইচ্ছা হইল এই লোকটির সঙ্গে একটি মর্মের আত্মীয়তা স্থাপন করিতে। ইহার সহিত যেন তাহার আত্মার মিল সম্ভব। কিন্তু লোকটির ওই দুর্গন্ধময় বহিরাবরণ ও জাতির পরিচয় পথ আগুলিয়া দাঁড়াইল। সুখময় একটা দীর্ঘশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া শুইল, কিন্তু ঘুম আইল না, ঘুম আসিল না। আসিল মস্তিষ্কের মধ্যে রাশি রাশি চিন্তা, একটার পর একটা, একটার পর একটা। আপনার দুর্বলতায় সে স্তম্ভিত হইয়া গেল। স্বার্থপর মানুষের সৃষ্টি করা ভেদনীতির ঈর্ষা ভরা দুইটা অক্ষর তাহার সকল শক্তিকে মুখ করিয়া দিল। ওই একখানা বহিরাবরণ, আর ওই তার চর্মের মালিন্য, যাহা ধুইলে উঠিয়া যায়। তাহার জন্য মনুষ্যত্বকে সে অপমান করিতে পারে। মেকি মেকি, সে নিজেও মেকি, কিংবা হয়তো মনুষ্যত্ব, মনুষ্য ধর্ম এইগুলোই ফাঁকি, মানুষের রচা কথা। এতদিনে মানুষ তাহার মোহ এড়াইয়া আপন পথ ধরিয়াছে। রাত্রে গভীর হইয়া আসিয়াছে। মাতালটার বিড়বিড় আর শোনা যায় না। এপাশের বিড়িখোরটারও আর সাড়া পাওয়া যায় না। বাহিরে দিবসের কর্মমুখর জনারণ্য রাজপথ হইতেও আর কোনো সাড়া শব্দ ভাসিয়া আসে না। তবু শোনা যায় হাজতের বাহিরের লম্বা বারান্দায় জাগ্রত প্রহরীর নালমারা বুটের অবিশ্রান্ত শব্দ, খটখট খটখট। সহসা সুখময় উত্তেজিতভাবেই সেই লোকটির দিকে ফিরিয়া কহিল, জানো। লোকটি তখনও ঘুমায় নাই। সে কহিল, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, জানো, এরাই হচ্ছে সংসারে উপযুক্ত মানুষ। লোকটি কথার তাৎপর্য বুঝিতে পারে না, সে চুপ করিয়া থাকে। সুখময় আপন মনেই বলিয়া যায়, এই যে এরা, এই মাতাল, এই বিড়িখোর, ওরা মিথ্যে কখনো কষ্ট পায় না। ওরা বঞ্চনা করতে জানে, কৌশল জানে, দুনিয়ার ফাঁকি ওরা ধরে ফেলেছে। উপযুক্ত মানুষের নিম্নতম শ্রেণী এরা উপযুক্তই হচ্ছে। দুনিয়াকে যে যত এক্সপ্লয়েট করতে পারে। বোধ করি উত্তরের জন্যই সে ক্ষণেক নীরব রহিল, কিন্তু কোনো উত্তর পাইল না। আবার সে আপন মনেই বলিয়া গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনা দোষে লাঞ্ছনা ভোগ করে জানোয়ারের মধ্যে ভেড়া, গরু আর গাধা। এরা চাতুরি জানে না, ছল জানে না, দেহের বল প্রয়োগ করিতে পারে না। এরাই নিরীহ ভালো মানুষ, অক্ষম অপদার্থ জীব। এরই জন্যে গরু গাধা পশুরাজ হয় না, এরা হয় পশুরাজের ভক্ষ। এ বিধাতার ইঙ্গিত। মুচিটা বোধহয় এত কথা বুঝিতে পারে না। সে নীরব হইয়া রহিল। শুধু একটা দীর্ঘশ্বাস তাহার বুক বহিয়া ঝরিয়া পড়িল। যাই হোক, রাত্রির অন্ধকার কাটিয়া গেল। ওই অন্ধকারের সঙ্গে সঙ্গে সুখময়ের কারা নির্যাতনের দুর্ভাগ্যও শেষ হইল।
আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।